সন্ধ্যাটা শুরু হয়েছে এক ধরনের শান্ত আলোয়। সূর্যটা তখনও পুরোপুরিভাবে অস্ত যায়নি। আকাশে পশ্চিম কোণে লাল কমলা রঙের খেলা, চারপাশটা একটু একটু করে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। কিন্তু বাতাসে যেন এক ধরনের ঠান্ডা প্রশান্তি। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। দূর থেকে শোনা যাচ্ছে মৃদু সুরে আজানের ধ্বনি। রাস্তার ধারে গাছের পাতা দুলছে হালকা বাতাসে। পাশের চায়ের দোকান থেকে উঠে আসছে কড়া চায়ের লাল চায়ের গন্ধ। কিছু মানুষ অফিস থেকে ফিরছে ক্লান্ত মুখে। কেউ আবার হেঁটে বেড়াচ্ছে প্রিয় কারোর হাত ধরে শান্ত নির্বিকার এক মুহূর্ত। একত্রে সবাই নিজ নিজ কক্ষে নামাজ শেষ করে ফারহা, নূপুর, ঝুমুরা, স্নেহা। রুবিনা শেখ নেই বাড়িতে, নেই রেজওয়ান শেখ। আজকে রাইমা শেখের বাবার বাড়ি গেছেন তারা। ওখানে কিছু একটা নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা বসার ঘরে আড্ডা জমেছে। আড্ডাতে সামিল হয়েছে আরিয়ান এবং নিহাল দুজনেই। ওদের ফারহা আসতে বলেছে। সেদিন যাওয়ার পূর্বে দুজনেই এসে ফারহাকে সরি বলেছে। মেয়েটা ভয় পেয়েছিল, তবে আরিয়ান আর নিহালের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। নূপুর চায়ের ট্রে নিয়ে আসছে, তার সাথে রয়েছে ঝুমুর। ফারহা চুপচাপ সোফায় বসে আছে, কি করবে? তার কোমরে কতটা ব্যথা। তাসফিন বিকেলে আসার পর থেকে ঘুমোচ্ছে। লোকটা কি, হ্যাঁ, কেমন কাজ করে কিছুই বুঝতে পারে না ফারহা। তা তোমার লেফটেন্যান্ট সাহেব কোথায় ফারহা? নেহালের প্রশ্নে নাক কুঁচকে নেয় ফারহা। আরিয়ান টিপকুনি কেটে বলল, বেড়া ঘুমাচ্ছে, আহারে কি কষ্ট। ফারহা হতাশ কণ্ঠে বলল, ওই পচা মানুষের নাম নিও না। আমাকে বলে আমি নাকি প্রতিবন্ধী। জল ঝুলে গেল আরিয়ানের। বলো কি? হ্যাঁ হ্যাঁ, আপনার খচ্চর বন্ধু আমাকে এটাই বলেছে। নিতান্তই আমি ভালো মানুষ বলেই কিছু বললাম না। আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখিয়ে দিত মজা। তাই নাকি ম্যাডাম? কণ্ঠস্বর খুব চেনা ফারহার। বিদ্যুৎ বেগে মাথা ঘুরিয়ে তাকালো ফারহা। সুদর্শন যুবক তার সামনে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল বিকেলের ঘটে যাওয়া অপ্রত্যাশিত সেই ঘটনা। তাসফিনের পুরুষস্ব ঠোঁট দুটো ভাবতেই শরীর কেঁপে কেঁপে উঠছে ফারহার। ভাবলেশীনভাবে এগিয়ে এসে ধপাস করে সোফায় বসে পড়ল তাসফিন। নূপুর এগিয়ে এলো। এই যে সবার জন্য চা, ভাইয়ের জন্য কফি। নূপুর সবগুলো চায়ের কাপ এগিয়ে দিল। নেয়ালের কাছাকাছি যাওয়া মাত্র কিছুটা অস্বস্তিতে পড়তে হলো তাকে। চোখাচোখি হয় দুজনের। নেহাল অস্বস্তিটা আন্দাজ করতে পেরে নিজের চায়ের কাপটা তুলে নিল চুপচাপ। ঝুমুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। এদিকে হেলে দুলে সিঁড়ি দিয়ে নামছে স্নেহা। স্নেহাকে দেখে আশ্চর্য হয় আরিয়ান। ভুরুকুটি করে তাকালো সে। আরে বাস, ওইটা কে? থেমে গেল স্নেহা। ও আমার গাধি নাম্বার 1 বোন। ফারহার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল স্নেহা। ফালতুস কুমারী, আমি গাধি, তুই গাধি। তুই খবিস, তুই খবিস, তুই আস্ত একটা ভলদা। তুই বলদ। দুই বোনের ঝগড়া দেখে হো হো করে হেসে উঠল সবাই। তাসফিন বরাবরের মতো ঠোঁটে ঠোঁট চেপে তাদের কাণ্ড কারখানা দেখছে। নূপুর এসে গাল টেনে দেয় ফারহার। পাগলি। তৎক্ষণাৎ আগমন ঘটে মাহিরের। নূপুরের বদলে গিয়ে বসলো ফারহার কোলে। তার চায়ের কাপটা নিয়ে নিল আলগোছে। ফারহা কাপে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। নূপুর কাপগুলো নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল ফের। আরিয়ান ফিসফিস করে বলল, নিহাল, তোর মনে হয় না একেবারে আমার বিয়ে করা উচিত? নেহাল একইভাবে ফিসফিসিয়ে বলল, তোর আদৌ মুসলমানি হয়েছে তো? চোখের কালো মণি দুটো এই বুঝি কোটো থেকে বেরিয়ে আসবে আরিয়ানের। নাউজুবিল্লাহ, কি কস বন্ধু? ছি, তুই এটা কইতে পারলি? না না, আগে চেক করতে হইব তুই বড় হয়েছিস কিনা। না হলে কেউ তার মেয়ে তোর কাছে বিয়ে দেবে কেন? দাঁত কটমাট করে তাকালো আরিয়ান। 32 পাটি দাঁত বের করে হাসলো নেহাল। হাসতে গিয়ে ঘটল বিপত্তি। চায়ের কিছু অংশ পড়ে গেল শার্টের উপর। ও শিট। আরে হাস শালা। নাক ফোলালো নেহাল। ফারহা ওদের অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল। নেহাল উঠে গেল তৎক্ষণাৎ। বাথরুমে যেতে হবে তাকে। কিছুটা যেতেই বেরিয়ে এলো নূপুর। উপরের রুমের দিকে এগোচ্ছে সে। নেহাল বাথরুম থেকে বের হওয়া মাত্র মুখোমুখি হলো দুজনের। তবে কেউ কারোর সাথে কথা বলল না। নূপুর জোরপূর্বক হাসার চেষ্টা করলো। পাশ কাটিয়ে চলে গেল রুমের দিকে। চাপা দীর্ঘশ্বাস ফেল নেহাল। রাত গভীর হয়েছে। আকাশ যেন কষ্টের চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছে। নিস্তব্ধতার মাঝেও ফারহার নিঃশ্বাসের শব্দটুকু ভারী শোনায়। কোমরে টান ধরে আছে। যন্ত্রণায় হালকা নয়, কিছুটা নিঃশব্দ, কিছুটা চিৎকারের মতো।
প্রতিটা নড়াচড়ায় ব্যথা যেন তীক্ষ্ণ ছুরির মতো গেঁথে যায় তার শরীরের প্রতিটি জিনিস আজ বিষাক্ত মনে হয়। আলোটা বেশি ক্ষীণ, বাতাসটা বেশি ভারী, এমনকি নিজের ছায়াটাও অচেনা লাগছে। ফারহা চোখ বন্ধ করে শান্তি খুঁজে পায় না। সে যেন বিষণ্ণতার এক গাঢ় অরণ্যে আটকে গেছে, যেখানে শরীর আর মন দুটোই ক্লান্ত, দুটোই ভারী। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। ফারহা এক পলক ফিরে দেখলো তাকে, চোখাচোখি হয় দুজনের। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। চঞ্চল কিশোরীকে আজকে মিলান দেখাচ্ছে কেন? দৃষ্টি ফিরিয়ে নিল ফারহা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাসফিন। ফারহা একই ভঙ্গিতে শুয়ে আছে, কষ্টটা নিজের মধ্যে চেপে রাখা। তাসফিনের অস্তিত্ব অনুভব করতে পারছে ফারহা। এদিক সেদিক হাঁটছে সে, ড্রয়ার খুলে কি যেন নিচ্ছে। ফারহা উঠে দেখার চেষ্টা করলো না। হুট করেই কারেন্ট চলে গেল। ইদানিং কারেন্ট অনেক সমস্যা করছে, তবে জেনারেটর থাকায় খুব একটা সমস্যা হলো না। তীব্র লাইটের আলোয় বিরক্ত হলো ফারহা, নিরেট কণ্ঠে বলল, লাইটটা অফ করে দিন না। তাসফিন ফট করে লাইটটা অফ করে দিল। পুরো কক্ষটি অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তের মাঝে। টিম টিম রাস্তার ধারে ল্যাম্পপোস্টের মৃদু আলো আসছে এবারে। ফারহা বাঁ দিকে শোয়ার কারণে চোখে লাগছে না তার। কোমরে কারোর স্পর্শ পেয়ে আটকে উঠে সে হাতে হাত চেপে ধরলো তরিতে। কি হলো দেখতে দাও। থতমত খেয়ে গেল ফারহা। কি দেখবে লেফটেন্যান্ট? মানে? বুদ্ধ। বেনুনি টেনে নিল তাসফিন। এটা বুঝি তার অভ্যাস হয়ে উঠেছে। উপ শব্দে নাক কুঁচকে নেয় ফারহা। কোমরের উপর থেকে জামা সরিয়ে নিল তাসফিন। খুব ব্যথা কি? কষ্ট হচ্ছে খুব। কাতর কণ্ঠে জবাব দেয় ফারহা। আন্দাজ করতে পারছে তাসফিন ঠিক কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। অবশ্য পাওয়ারই কথা, চঞ্চল সে, এক জায়গায় স্থির হয়ে বসতেই চায় না। একটু জামাটা তুলতে সাহায্য করো আমাকে। হাত দুটো কাঁপছে ফারহা, লজ্জা ভয় এক মিশ্র অনুভূতি। তাতে থাক, লাগবে না। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অন্ধকারেও তা বেশ বুঝতে পারছে ফারহা। নৈশব্দে হাতটা সরিয়ে দিল সে। পরম আদরে সযত্নে কোমরে মালিশ করে দিচ্ছে তাসফিন। পুরুষের যন্ত্রণা যেমন পীড়া দেয়, তার ভালোবাসা মারাত্মকভাবে সুখ দেয়। সুখের একাংশ বুঝি ফারহা পেয়ে গেছে হয়তোবা। সুখ? জি। আমি যদি একটু গভীরভাবে তোমাকে ছুঁই, আমাকে নিতে পারবে? স্থিত ফারহা স্তব্ধতা যেন আচ্ছন্ন করলো চারপাশ। ফারহার নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছে নিজেরই বুকের ভেতর। তাসফিনের প্রশ্নটা তার হৃৎপিণ্ডে ঝড় তোলে স্নিগ্ধ, অথচ প্রগাঢ় সেই ঝড়ের অভিঘাতে বাকরুদ্ধ সে। তাসফিনের আঙ্গুলগুলো কোমল অথচ দৃঢ়। ভালোবাসার স্পর্শ চুইয়ে পড়ছে এক অদৃশ্য আগুন, যা পোড়ায় না বরং উষ্ণ করে। সেই উষ্ণতার ফারাস সমস্ত গলিয়ে যেতে চায়, তবু কোথাও যেন এক দ্বিধা, এক আলো অন্ধকারের লুকোচুরি খেলা। সে তাকায় তাসফিনের চোখে, তীব্র কিন্তু ভালোবাসায় ভরা সেই দৃষ্টি। সময় যেন থেমে থাকে এক মুহূর্তের জন্য। ফারহা বুঝে যায় এই ছেলেটি শুধু তার শরীর চায় না, সে চায় তার আত্মা, তার নিঃশর্ত বিশ্বাস। তার ঠোঁট কেঁপে ওঠে, গলার স্বর নিস্তব্ধতার ভেতর নিভু নিভু প্রদীপের মতো। আপনার ছোঁয়া কি কেবল শরীরের জন্য? তাসফিন মৃদু হাসে। সেই হাসিতে ছিল প্রতিশ্রুতি, বিশ্বাস, আশ্বাস। তোমাকে ছুতে চাই কারণ তোমাকে উপলব্ধি করতে চাই। তোমার মন, তোমার কাঁপুনির ভাষা পড়তে চাই। ফারহা চোখ ভিজে ওঠে অজান্তেই। ভালোবাসা যদি এতটা গভীর হয় তবে ভয় কোথায়? সে ধীরে ধীরে হাত রাখে তাসফিনের হাতে, চোখ নামিয়ে বলল, আপনার ছোঁয়ায় যদি আমি ধ্বংস হই, তাও সে ধ্বংস হবে আমার পূর্ণতার। তাসফিন তার দিকে এগিয়ে আসে নিঃশব্দে, নরম স্রোতের মতো। ফারহা চোখ বন্ধ করে প্রস্তুত হয় এক অনন্ত অনুভবের জন্য। কানে ক্ষীণ ব্যথা অনুভব করলো ফারহা। ইস, এত দুষ্টু কেন তুমি? চোখ মেলে তাকালো ফারহা। লোকটা তাকে বোকা বানালো। কি হলো ব্যাপারটা? ঝটপট বিছানায় লম্বালম্বি হয়ে শুয়ে পড়লো তাসফিন। মাথা থেকে ঝেড়ে ফেলো সব কিছু। সামনে পরীক্ষা না, মনটা পড়াই দাও। কোমরের ব্যথা সাইডে রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো ফারহা। ফাজিল লোক, কত নাটক করে, সব সময় তাকে বোকা বানায়। বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে ফারহা। আকস্মাৎ অনুভব করলো তার কোমরে শক্ত হাতের চাপ। বিদ্যুৎ বেগে চমকে ওঠে সে, ফিসফিসিয়ে বলল, তুমি কি চাও আমি উল্টাপাল্টা কিছু করি, তাও আবার এই অবস্থায়? লজ্জায় নাক ফুলে ওঠে ফারহা। নত হয় মস্তিষ্ক। ফের শুনতে পেল, আর 4 রাত কিন্তু আপনার, এরপরে সবগুলো রাত আমার। দু হাতে কান চেপে বসে রইল ফারহা। ইস কি লজ্জা। কিচেনের লাইট জ্বলছে। নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য। ঢুকেই দেখতে পেল ঝুমুরকে। জি ম্যাডাম।
রাতে চুপি চুপি রান্না করে আবার চুরি করছো নাকি? আকস্মাৎ এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ঝুমুর। একদম উল্টাফুল্টা কথা বলবে না। তুমি জানো আমি চুরি করতে এসেছি? হেসে ফেলল নবীন। দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে তুমি আস্ত বোকা। আচ্ছা, তাহলে তুমিই বলো কেন এসেছো? তুমি যে জন্য এসেছো আমিও সেটার জন্য এসেছি। ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল। নবীন খুব ফিসফিসিয়ে বলল। তেলাপোকা তেলাপোকা। মুখ বাঁকালো ঝুমুর, তাচ্ছিলের হাসি টেনে বলল। ওইসব ভয় আমাকে দেখে লাভ নেই, আমি ভয় পাই না। নবীন অস্থির কণ্ঠে বলল। আরে সত্যি বলছি। খুব একটা পাত্তা দিল না ঝুমুর। দীর্ঘশ্বাস ফেলল নবীন, স্পষ্টভাবে জানিয়ে দিল। মায়া মানুষ একটু বেশি বুঝে। আকস্মিক গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঝুমুর। জামার ভেতরে ওটা কি? নিস্তব্ধ রাত, চারদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে। বাতাস থমকে আছে, গাছের পাতাগুলো পর্যন্ত নিস্তেজ। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে একঝাঁক পাখির মতো ছুটে আসে ঝুমুরের কণ্ঠ। নবীন তার মুখ চেপে ধরে যেন ঝুমুরের চিৎকার আবার বাতাসে ভেসে না যায়, কিন্তু তার অগোচরে ঝুমুরের পিঠে কোথাও যেন অদৃশ্য এক অনুভূতি ঢেকে যায়, এক ধরনের অস্বস্তি যা স্পষ্ট না হলেও অস্বাভাবিকভাবে শরীরের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়ে। কিছু একটা অদ্ভুত যেন তার জামার ভেতরে কুচিয়ে চলেছে। প্রথমে সে মনোযোগ দেয় না, কিন্তু তারপর এক পাঁজর কাঁপানোর মতো অনুভূতি। তেলাপোকাটি যেন পিঠের সাথে খেলতে খেলতে এক অদৃশ্য স্রোতের মতো নিচে নামে। ঝুমুরের শরীরের ভেতরে যেন মুহূর্তের জন্য সময় থেমে যায়। তেলাপোকা তার কোমল ত্বকের স্পর্শে কোনো জাগরিক প্রলেপ রেখে যাচ্ছে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। শরীরের ভেতরে এক প্রচণ্ড অস্বস্তি সৃষ্টি হয় ঝুমুরের, শরীর কাঁপে। আর তার হাত শক্ত করে নবীনের হাত ধরে। নবীন কিছু বুঝে উঠতে না পারলেও ঝুমুরের চোখে তীব্র আতঙ্ক। চোখের কোণে যেন এক অন্ধকার আশ্রে পড়ে। সে জোরে চিৎকার করতে চায়, কিন্তু নবীনের হাতে দৃঢ় চাপ ধরায় কিছুতেই শব্দ বের হয় না। তেলাপোকাটির চলাচল যেন রাতের অন্ধকারের একটি প্রগাঢ় রহস্য। তাও যদি এই মুহূর্তে তার প্রতি চড়াও হতে পারে, তাতে আর কি। সেই ছোট অশুভ প্রাণী মুহূর্তে হয়ে উঠেছে এক আতঙ্কের ছায়া, যা স্বাভাবিকতার সব রেখা ছিন্ন করে ফেলে। ঝুমুর কাঁপতে কাঁপতে বলল। নবীন, তেলাপোকা জামার ভিতরে। তার কণ্ঠে যেন কোনো শক্তি নেই, কেবল নিঃশ্বাসে ভরা এক অপ্রতিরোধ্য আতঙ্ক। নবীন তৎক্ষণাৎ জামার ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনে তেলাপোকাটিকে, আর ঝুমুরের শরীরে আবার জীবনের প্রথম স্পর্শ ফিরিয়ে দেয়। বিদ্যুৎ গতিতে দূরে সরে গেল নবীন, অপরাধী কণ্ঠে বলল। আমি দুঃখিত ঝুমুর, তোমার অনুমতি না নিয়ে ওভাবে তেলাপোকা বের করেছি। তুমি চিৎকার করবে আর ভয়ও পাচ্ছিলে। আমি সত্যি দুঃখিত। সরি, ক্ষমা করো আমাকে। নবীন এক মুহূর্তে অপেক্ষা করলো না, চুপচাপ বেরিয়ে গেল কিচেন থেকে। না হলো তার পানি নেওয়া। ঝুমুর ঠায় দাঁড়িয়ে আছে। লোকটাকে ভুল বুঝেছে ঝুমুর। লোকটা তো প্রথমে বলেছিল তেলাপোকা, কিন্তু ঝুমুর গুরুত্ব দেয়নি আর তাকে হেল্প করেছে, একদমই বাজেভাবে সইনি। নবীন কেন নিজেকে অপরাধী ভাবছে? ঝুমুরের উচিত নয় কি তার সাথে কথা বলা? অবশ্যই উচিত। সকাল সকাল ঝুমুর চেয়েছিল নবীনের সাথে কথা বলতে, কিন্তু নবীন তাকে এড়িয়ে চলে গেছে। ঝুমুর বিষয়টি বুঝতে পেরেছে। অবশ্য তার দোষ নেই। প্রথম থেকে ঝুমুর নবীনের সঙ্গে খুব বাজে আচরণ করে। হয়তো সেই জন্য সে ভাবছে কালকে রাতেও বিষয়টি নিয়ে তাকে কিছু কথা শোনাবে। ঘুমে কাতর হয়ে আছে ফারহা। বক্ষবাজে লেপ্টে রয়েছে তাসফিনের। উদম গায়ে বিছানায় একে অপরের সহিতে। ঘুমের মধ্যেও তার হাত রাখলো তাসফিনের উন্মুক্ত বক্ষপটে। চোখ দুটো কুঁচকে এলো তার। পিটপিট করে তাকালো সে। নিজের এতটা কাছে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে। সরতে গিয়েও থেমে গেল সে। ক্লিন শেভ করা গালে ভীষণভাবে ছুঁতে ইচ্ছা করলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল আলগোছে। আকস্মাৎ হাত চেপে ধরলো তাসফিন। আতকে ওঠে ফারহা। মিসেস শেখ, সকাল সকাল এসব শুরু করেছেন আপনি? ভয়ে তাতস্থ ভঙ্গিতে বলে উঠল ফারহা। না মানে আসলে আমি ওই ওই আর কি। উফ মিসেস শেখ, আপনি আমাকে ইদানিং বড্ড জ্বালাচ্ছেন। আমি যদি জ্বালানো শুরু করি সইতে পারবেন তো? ড্যাব ড্যাব করে তাকালো ফারহা। কি ঠোঁটকাটা পুরুষ, সবসময় তাকে কায়দা করে জব্দ করে। আপনি না ভীষণ বাজে। ফিসেল হাসে তাসফিন। দুয়াতে জড়িয়ে ধরে ফারহাকে। আই নো,
লজ্জায় আড়ষ্ট হয় মেয়েটা, উঠতে দিল না তাকে, জড়িয়ে ধরে ওভাবে শুয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে স্নেহা। সে আগে ভাগে রেডি হয়ে বসে আছে, আজকে আবারও ফারার সঙ্গে কলেজে যাবে সে। একটা মজার বিষয় আছে, যেহেতু পাবলিক কলেজ সেই সুবাদে স্টুডেন্টের সাথে মিশে চুপি চুপি ক্লাস করে আসলেও কেউ ধরতে পারে না। বেশ মজা লাগে স্নেহার। ফারার শরীরটা অনেকটাই ভালো, কোমরের ব্যথাটা নেই এখন, থাকবে কি করে। একটা মানুষ একটু পর পর যদি খুব যত্ন নিয়ে মালিশ করে দেয় তাহলে কি করে থাকবে। তাসবিন হয়তো ভেবেছে ফারা কিছু বুঝতে পারেনি। ফারার শরীরে কেউ হাত রাখবে তা ফারা বুঝতে পারবে না। ফুরফুরে মেজাজে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ফারহা। কিছুক্ষণ আগে মনটা একটু খারাপ ছিল, কারণ তাসবিন সকাল সকাল বেরিয়ে গেছে তাই। কিন্তু তারপরও ভেতরে আনন্দটা মন খারাপগুলোকে দূর করে দিয়েছে। ফারহা আর স্নেহা বেরিয়ে পড়লো। ঝুমুর যাবে না, অবশ্য সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত থাকে সর্বদা। ভাইয়া আপনি? গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাইফুল। সাইফুলকে দেখে কিছুটা অবাক হলো ফারহা। এ সময় সে অফিসে থাকে, অথচ আজকে বাড়িতে। স্নেহা আর ফারাকে একসাথে দেখে মৃদু হাসলো সাইফুল। কলেজে যাচ্ছ? চলো আমি ড্রপ করে আসি। অবাক নেত্রপল্ল ঝাপটায় ফারহা। কিন্তু ভাইয়া আপনার অফিস আছে তো, আর আমরা একাই যেতে। আরে না না, সমস্যা নেই, চলো। তাছাড়া গাড়ি থাকতে একা হেঁটে যাবে কেন? স্নেহা একগাল হেসে বলল, হ্যাঁ চল, কষ্ট করে হেঁটে যাওয়ার কি দরকার। সাইফুল ভাইয়া, আপনি বরং আমাদের পৌঁছে দিন। স্নেহা নাচতে নাচতে গাড়িতে উঠে গেল। শেষমেশ ফারাও উঠে বসলো গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। সিটে হেলান দিয়ে বসে আছে ফারহা। হুট করে মনে হচ্ছে তার মাথা ব্যথা ধরেছে। ধীরে ধীরে ব্যাগ থেকে এক গাদা চকলেট বের করলো স্নেহা। দুটো ছিঁড়ে একটা ফারহাকে দিল। আইনে ললিতা খা। ফারহা গদগদ ভঙ্গিতে চকলেট হাতে নিয়ে নিল। ওদিকে একজোড়া শকুনির দৃষ্টি চেয়ে আছে তার দিকে। গভীর হচ্ছে দৃষ্টি, সর্বাঙ্গে বিচরণ করছে ফারহার। বাইরের দিকে তাকিয়ে চকলেট শেষ করে লুকিং গ্লাসের দিকে আনমনে তাকালো ফারহা। দৃষ্টি সরিয়ে ড্রাইভিং এ মনোযোগ দেয় সাইফুল। কেমন অস্বস্তি লাগছে ফারহার। সাইফুল কি তার দিকে তাকিয়েছিল? আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি তাসমিনের সাথে কথা বলা উচিত তার? বিকেল হয়ে এসেছে, রোদটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। সূর্যের আলো ঝিমিয়ে পড়ে, চারপাশে ছায়া গাঢ় হতে থাকে। পাখিরা ফিরতে থাকে নীড়ে। গাছের পাতায় হালকা হাওয়া বাজে খুব মৃদু সুরে। আকাশে লালচে সোনালি আভা ছড়িয়ে পড়ে, যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অপূর্ব ছবি। কখনো এই সময়টা মনে করিয়ে দেয় উদাসী ভালোবাসা, আবার কখনো করে তোলে মনটা প্রশান্ত। শহরের ব্যস্ততা একটু থেমে যায়। কিছু সময় পরে মসজিদে মাইকে আসরের আজান শুরু হলো। রুবিনা শেখ, রেজওয়ান শেখ, রাইমা শেখ এবং আলতাফ শেখ আজকে ফিরেছেন। যাক, এবারে তারা কিছুটা নিশ্চিন্ত। এতদিন রাইমার বাবার বাড়িতে জমি জায়গা নিয়ে কেস চলছিল। বৃদ্ধ মানুষ কিছুই করতে পারছিলেন না রাইমার বাবা। মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। অবশেষে মেয়ে হিসেবে পাশে দাঁড়িয়েছিল রাইমা শেখ। ভেবেছিল যা করার তাকেই করতে হবে, কিন্তু না। আলাপ শেখ এবং রেজওয়ান শেখ, রুবিনা শেখ যেভাবে পাশে দাঁড়িয়েছেন তিনি কখনো ভাবতে পারেননি সেভাবে তিনি কিছু করতে পারবেন। শেষমেশ কেসের ঝামেলাটা মিটে গেছে। সৌহার্দ্য ফিরে গেছে নৌঘাটিতে। তবে তাসবিন আরও কিছুদিন থাকবে, কিন্তু কারণ কি তা সৌহার্দ্য জানায়নি সে। কিছুটা আশ্চর্য হলেও জিজ্ঞেস করেনি সৌহার্দ্য। মাহির বিকেল থেকে ঘুমাচ্ছে, ছেলেটার শরীর খারাপ। এদিকে বাড়িতে কেউ নেই। নূপুর কল আর অপেক্ষা করতে পারলো না। অবশেষে কল করলো তাসফিনকে। দুবার রিং হতে রিসিভ করলো তাসফিন। হ্যাঁ নূপুর, বলো। মাহিরের কপালে হাত রেখে নূপুর অস্থির কণ্ঠে বলল, শোনো না ভাইয়া, মাহিরের খুব জ্বর, কি করব বুঝতে পারছি না। বাবাও বাড়িতে নেই। চাচা কোথায়? একটু আগে চাচা বাজারে বেরিয়েছে। আচ্ছা, তুই রেডি হয়ে নে, আমি কাউকে পাঠাচ্ছি। নূপুর চট জলদি তৈরি হয়ে নিল। মাহিরকে প্যান্ট শার্ট পরিয়ে কোলে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে এলো। মেরুন রঙের গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে নেহাল। নিহালকে দেখে পিলে চমকে ওঠে নূপুরের। নিহাল ভাইয়া আপনি? অল্প হাসলো নেহাল, মৃদুস্বরে বলল, হ্যাঁ তাসফিন বলো, ইমার্জেন্সি আছে। চলো গাড়িতে ওঠো তুমি, মাহিরকে আমার কোলে দাও। ভাবনায় পড়ে গেল নূপুর। নেহালের সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে? নেহাল বেশ বুঝতে পারছে নূপুরের অস্বস্তি। নূপুর, মায়ের অসুস্থ, তাসফিন আমাকে ভরসা করে পাঠিয়েছে, তুমি ওঠো প্লিজ। নূপুর দেরি করলো না, মাহিরকে নিহালের কোলে দিয়ে গাড়িতে উঠে পড়ে। ঠিকঠাক বসতে নিহাল মাহিরকে ভেতরে দিল। নিজেও ড্রাইভিং সিটে উঠে
বসে দ্রুত ড্রাইভিং করতে শুরু করে। সময়টা 6 বছর আগে, বৃহস্পতিবার সকাল। ভার্সিটি থেকে ফিরেছে নূপুর। আজকে উৎসব লেগেছে। সন্ধ্যার দিকে নাকি নূপুরকে দেখতে আসবে পাত্রপক্ষ। স্তম্ভিত নূপুর, কি হলো ব্যাপারটা? হঠাৎ করে তাকে বিয়ে দিতে চাইছে কেন? রাগটা নিজের ভেতরে রেখেই ধুমধাপ পা ফেলা দোতলার দিকে চলে গেল নূপুর। রাগ হচ্ছে প্রচুর তার, এটা কোনো কথা? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে নূপুর। লম্বা নিঃশ্বাস ফেলছে সে। সাইফুল শেখ তাকে বেশ পছন্দ করে রুবিনা শেখ। নূপুরও তাকে ভালোবাসে, কিন্তু আজ হঠাৎ অন্য কোনো পাত্র কেন আসবে তাকে দেখতে? সেগুলো ভাবতে ভাবতে আকাশ পাতাল এক করে দিচ্ছে নূপুর। মিলান দুপুর এক রকমের নরম, নীরব আর খানিকটা বিষণ্ণতা মেশানো সময়। দিনের শেষ ভাগে সূর্যটা হেলে পড়ে পশ্চিম আকাশে। আলোটা তখন আর তত উজ্জ্বল থাকে না, হালকা সোনালি আর কমলা রঙে চারপাশ ভেসে যায়। পাখিরা একে একে ফিরে যায় বাসায়। গাছের পাতায় নেমে আসে ধীর গতি। হাওয়া থাকে নরম, মাঝে মাঝে একটানা বয়ে চলে। শহরের কোলাহলও কিছুটা স্তম্ভিত হয়ে আসে। মানুষের মুখেও ক্লান্তির ছাপ। নিহাল এসেছে তার মামা রবিউল ইসলামকে নিয়ে। আপন বলতে মামা ব্যতীত কেউ নেই তার। তাসফিন গিয়ে ম্যানলি হাক করে তাকে, বেস্ট ফ্রেন্ড তার। কিন্তু এই শুভ দিনে আরিয়ান নেই। সে খুব গুরুত্বপূর্ণ একটি মিশনে রয়েছে। রেজওয়ান শেখ ভীষণ পছন্দ করেন নিহালকে, তাই তো বিয়ের প্রস্তাব দিতে তিনি অমত করলেন না। বিষণ্ণতায় ডুবে আছে মুখখানি রুবিনা শেখের। শাড়ি পরেছে নূপুর। ঝুমুর তাকে নিয়ে এলো। পাত্র হিসেবে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। বিয়ের কথাবার্তা এগোয়, তবে নূপুর রাজি নয়। এমন নয় নিহাল খারাপ, কিন্তু নূপুর তো অন্য কাউকে ভালোবাসে। পাত্রপাত্রী একে অপরের সঙ্গে আলোচনা করতে চায়। বিষয়টি জানতে পেরে খুব অবাক হলো নিহাল। আলাদাভাবে আর কি জানতে চায় নূপুর? সে তো তার সম্পর্কে সবটাই জানে।